স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো ছাড়াও নিজেদের দাবির পক্ষে আনতে অন্যান্য রাজনৈতিক দল ও জোটকে ঐক্যবদ্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আদর্শিকভাবে সবসময় ডানপন্থীদের সঙ্গে সম্পর্ক রাখা বিএনপি পাল্লা ভারী করতে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বামদের সাথেও। দলটির এই উদ্যোগকে রাজনীতিতে নতুন মেরুকরণ মনে করছেন বিশ্লেষকরা। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে সামনে রেখে 2023 সালে 13 জুলাই বিএনপি ঘোষণা করে 31 দফা। তার এক বছর পর গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পট পরিবর্তন হয়। গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করে মতামত নিচ্ছে দলগুলোর। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন, বিতর্ক ও মতানৈক্য। দীর্ঘদিনের সঙ্গে জামায়াতে ইসলামীর সঙ্গেও বিএনপির দূরত্ব বেড়েছে এ বিষয়ে। অনেকে মনে করছেন বিএনপি চাইছে নতুন সঙ্গী বাড়াতে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা দল, বিশেষ করে বামদের সঙ্গে ইতিপূর্বে পর্দার আড়ালে যোগাযোগ রাখলেও এবার প্রকাশ্যে ধারাবাহিক বৈঠক করে চলেছে দলটির নেতারা। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাম জোটের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে বিএনপি নেতারা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, জাতীয় নির্বাচন দরকার। এই প্রশ্নে দেশের সব রাজনৈতিক দলই ঐক্যমত্য প্রকাশ করেছে। নির্বাচন যত ডিলে হবে, যত প্রলম্বিত হবে, তত দেশের সমস্যা বাড়বে। সেই জন্যই আমরা এরটা চিন্তা করে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করছি এবং সেই অংশ হিসাবেই সিপিবি বাসদের সাথে বৈঠক করেছি, তাদের সাথে আলোচনা করেছি, তারাও আমাদের সাথে একমত হয়েছে। আর বাসদের নেতারা বলছেন তারা নির্বাচন নিয়ে আলোচনা করেছেন, জোট নিয়ে ভাবছেন না এখন। নির্বাচনে কোনো জোটের আলোচনা হয়নি এবং এই প্রসঙ্গটা এখানে উঠেও নাই। এখানে শুধু একটাই প্রসঙ্গ এসেছিল আমাদের, যে নির্বাচনটা করবার আগে কি ধরনের সংস্কারের জন্য এবং কি ধরনের সময়, সংস্কারের নামে সময়ক্ষেপণ যেন না হয়। বিএনপির সঙ্গে বৈঠক প্রসঙ্গে সিপিপির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স মনে করেন, আদর্শিক ভিন্নতা থাকার কারণে তাদের সঙ্গে জোট হয় না, হয় কেবল ইস্যুভিত্তিক আলোচনা। তবে সাধারণভাবে এখনো আমরা মনে করি নির্বাচন ধরুন যদি আজকেই ঘোষণা দেয়, কালকেই আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং যারা বিকল্প শক্তি সমাবেশ ঘটাতে চায় নীতিনিষ্ঠ অবস্থান থেকে, তাদেরকে নিয়েই আমরা সকল আসনে প্রার্থী দিয়েই নির্বাচনে অংশগ্রহণ করব বলে এখনো পর্যন্ত আমাদের সিদ্ধান্ত, এবং এটাই আমাদের মূল কথা। রাজনৈতিক বিশ্লেষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান মনে করেন, কোনো বাম দলেরই ক্ষমতায় যাওয়ার রোডম্যাপ নেই, ফলে তাদের নেতাকর্মীদের অনেকে আওয়ামী লীগ কিংবা বিএনপিতে যোগ দেন। বাম বা ডান যে দলগুলোকে বলেন যারা সরকার গঠন করতে পারবে না বা সরকার গঠন করার ক্ষেত্রে বড় দলগুলোকে সেভাবে সুবিধা দিতে পারবে না ভোটের হিসাবে, কিন্তু তারা একটা সুবিধা দিতে পারবে, সেটা হলো বাংলাদেশের সুশীল সমাজের ক্ষেত্রে সুবিধা দিতে পারবে, রাজধানীর যে রাজনীতি সেক্ষেত্রে সুবিধা দিতে পারবে, প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেখানে সুবিধা দিতে, অথবা আপনি তো এটুকু বলতে পারেন যে রাজনৈতিক দল ভারীটা অন্তত হলো সার। নিজেদের দাবির পক্ষে দল ভারী করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসাবে বুধবার গণফোরামের সাথেও বৈঠক করেছে বিএনপি। নুপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাবের সমালোচনাও করেন তিনি। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বলেন, বিগত সরকারের সময় চাপে থেকেই জনবান্ধব সংস্কার প্রস্তাব রেখেছিল বিএনপি। তারেক রহমান আরও বলেন, জনমানুষের চাওয়ার সাথে একটি মহলের চাওয়ার পার্থক্য রয়েছে। ঐক্যমত্যের ভিত্তিতে বিএনপি দেশকে এগিয়ে নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি। কার ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, কি হবে না হবে সেটাও দিয়েছি। আমরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি। অন্য যারা দিয়েছেন তারা কোন প্রেক্ষাপটে সংস্কার প্রস্তাব নিয়ে এসেছেন, কিভাবে দিচ্ছেন, এটি বিচারের দায় আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। একটি মহলের চাওয়ার অমিল রয়েছে, একটি মহলের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ।
জামায়াত ইসলামকে দেশ সেবায় একবারের মতো সুযোগ দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে দিনব্যাপী গণসংযোগ ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বলেন, জামায়াত সুযোগ পেলে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে কোনো শিক্ষিত তরুণ বেকার থাকবে না, চাকরির জন্য ঘুরতে হবে না। একটি রাষ্ট্রের দায়িত্ব জনগণের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেয়া, আর জামায়াত এই কাজটি করতে চায় বলেও মন্তব্য করেন আমির। 53 বছর দেশ শাসন করাদের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, সুযোগ পেলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে জামায়াত। স্বাধীনতার 54 বছর এমন একটি দেশকে আমরা নিজের মতো করে পেলাম না, গড়তেও পারলাম না। 53 বছর যারা বিভিন্নভাবে দেশ শাসন করেছেন তাদের যা দেওয়ার তারা দিয়েছেন। আমাদেরকে একবার আপনারা সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আল্লাহকে ভয় করে এই দেশের মানুষের সেবা করবো ইনশাআল্লাহ, যেখানে আবাল বৃদ্ধ বনিতা সকলেই ইজ্জতের সাথে এবং নিরাপত্তার সাথে বসবাস করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে নেই নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়েই ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সুসান রাইলিথার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিইসি। তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে উদ্যোগ নেবে ঐকমত্য কমিশন। নাসির উদ্দিন বলেন, নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের কেনাকাটার কাজ শুরু হয়েছে। এছাড়া সীমানা নির্ধারণে আইন পরিবর্তন দরকার। আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে এলে কাজ শুরু হবে। ঐকমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। স্বপ্ন না থাকলে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। কাতার বিশ্ববিদ্যালয়ে 3-0 তত্ত্ব নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে বললেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কল্পনাকে সবচেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে ডক্টর ইউনূস বলেন, কল্পনাপ্রবণ আর উদ্যমী তারুণ্যই বদলে দিতে পারে আগামীর বিশ্ব, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে। কল্পনা শক্তির কোনো সীমানা নেই। কল্পনা হলো সবচেয়ে শক্তিশালী। কল্পনাপ্রবণ আর উদ্যমী তরুণরাই বদলে দিতে পারে আগামীর বিশ্ব, যেখানে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য আর শূন্য বেকারত্ব বিরাজ করবে। দিল্লি ইসলামাবাদ উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সফর স্থগিতের বিষয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী 27 এবং 28 এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। পরে পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। এক দফার আন্দোলনে বিজয়ী হলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। তাদের তোপের মুখে পদত্যাগে বাধ্য হলেন উপাচার্য মোহাম্মদ মাসুদ। পদত্যাগ করেছেন উপ উপাচার্য এসকে শরীফুল আলমও। কোনো বিশ্ববিদ্যালয়ে যদি স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে ওঠে, তা প্রতিরোধের ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে অব্যাহতি দেওয়ার পদক্ষেপকে ন্যায় বিচারের পরাজয় আখ্যা দিয়েছে শিক্ষক সমিতি। উপাচার্যের পদত্যাগের এক দফা নিয়ে আন্দোলনে নেমেছিলেন কুয়েটের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের একাংশ বসেছিলেন আমরণ অনশনে। এই কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে অনশন ও বিক্ষোভ চলে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ভেতরে বাইরে অনেক নাটকীয়তার পর শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন উপাচার্য মোহাম্মদ মাসুদ। পদত্যাগ করেছেন উপ উপাচার্য এসকে শরীফুল আলমও। ভিসি প্রভিসির পদত্যাগের প্রক্রিয়া শুরু হয়েছিল বুধবার রাতেই। খবর পেয়ে 58 ঘন্টার অনশন ভেঙে ক্যাম্পাসে উল্লাস করেন আন্দোলনকারীরা। আনন্দের সেই রেশ কাটেনি। বৃহস্পতিবার বিকেলে মিছিল বের হয় ক্যাম্পাসে। আন্দোলনকারীরা বলছেন, আগামী দিনেও কোনো বিশ্ববিদ্যালয়ে যদি স্বৈরাচার আবার মাথাচাড়া দিয়ে ওঠে, শিক্ষার্থীরা
প্রতিরোধ করবে। আমরা যে কাজটা করেছি, প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতিটা স্বৈরাচারের বিরুদ্ধে ইনশাআল্লাহ সবসময় এরকম সজাগ থাকবে। জেভিসি ছাত্রদের পালস বুঝবে, জেভিসি আমাদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসে রাজনীতি আনার চেষ্টা করবে না, এমন ভিসি আমরা চাই। আমরা এমন একটি ক্যাম্পাস চাচ্ছি যেখানে হচ্ছে এরকমভাবে আর কেউ কখনো বহিরাগত হোক বা ভিতরের হোক কেউ কখনো হামলা মামলা এসবের কখনো আর শিকার হবে না। ভিসি প্রভিসিকে অব্যাহতি দেওয়ার পদক্ষেপকে ন্যায় বিচারের পরাজয় বলছে শিক্ষক সমিতি। সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভাইস চ্যান্সেলর ও প্রো ভাইস চ্যান্সেলরের অব্যাহতি সিদ্ধান্তে মূলত ন্যায় বিচারের পরাজয় হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ 8 মাস পরেও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এহেন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে জানিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার জেরে 37 শিক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছিল। এর প্রতিবাদে এক দফার আন্দোলনে নামেন কুয়েট শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। বিসিএসে স্বচ্ছতা আনার পাশাপাশি জট কমাতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। 46তম বিসিএস থেকে পরীক্ষার খাতা মূল্যায়ন দ্রুত করতে আসছে নতুন পদ্ধতি। এছাড়া 47তম থেকে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে 100 করার কথা জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান। আরও জানান, 46তম বিসিএসে প্রশ্ন ফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে বাতিল হবে পুরো নিয়োগ। দেশের চাকরির বাজারে বিসিএস যেন সোনার হরিণ, কিন্তু এর প্রিলিমিনারি থেকে লিখিত, ভাইবা এবং নিয়োগ পেতে একজন প্রার্থীকে অপেক্ষা করতে হয় প্রায় 4 বছর। বর্তমানে 44 থেকে 47তম বিসিএস এর জট দৃশ্যমান। বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া করে থাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে প্রেস ব্রিফিংয়ে আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরে পিএসসি। বিভিন্ন বিসিএস এবং অন্যান্য পরীক্ষার সময় আগে লক্ষ্য করেছি, সম্প্রতি বা আগেও, যে অহেতুক বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া বিশেষ করে আমরা দেখেছি অনেকে প্রচার করে ফেলেন যে প্রশ্ন ফাঁস হয়েছে। একটু আগে যেটা আমাদের চেয়ারম্যান ছিল, আপনাদের কাছে শুধু এই অনুরোধটুকু থাকবে, এই ধরনের কথা যদি আসে একটু যদি আপনারা আমাদের সঙ্গে ভেরিফাই করেন। এছাড়া 49তম বিসিএস থেকে যুগোপযোগী সিলেবাস প্রণয়ন ও কার্যকর করা হবে। বর্তমানে একজন প্রার্থী 4-5 বছর ধরে একটা সিলেবাসের এগেইনস্টে যখন সে নিজেকে প্রস্তুত করে, গবেষণাটা চলছে, এই প্রস্তুতি তাকে তার কর্মক্ষেত্রে সিভিল সার্ভিসে অথবা বাইরে যে সে যখন সরকারি এই জায়গাতে চাকরি পাচ্ছে না, বাইরেও তাকে সিলেবাসটা কতখানি উপকার দিচ্ছে। আরও জানানো হয়, 46তম বিসিএস থেকে পরীক্ষার মূল্যায়নে নতুন পদ্ধতির কথা ভাবছে পিএসসি। চেয়ারম্যান জানান, 47তম বিসিএস থেকে ভাইভায় নম্বর কমিয়ে 100 করা হচ্ছে। সেটা 100 করা প্রয়োজন এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত আমরা সরকারের কাছে প্রেরণ করেছি। সরকার আমাদের সেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এটি 47 বিসিএস থেকে কার্যকর করার জন্য ভাইভার ঠিক আগে ক্যাডার চয়েস নেওয়ার ব্যবস্থা করব। প্রশ্নপত্র ছাপানো ও সংরক্ষণে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। আমরা বিজিপিএসসি নিয়োগ পরীক্ষার কোনো প্রশ্ন ছাপাবো না। সুতরাং বিসিএস এর প্রশ্ন আমরা ছাপাবো। এর চাইতে যেটা সিকিউর, এর চাইতে যেটা রিলায়েবল, এর চাইতে যেটা ট্রাস্টওয়ার্দি, সেরকম ছাপাখানা আমরা ছাপাবো। 5ই অগস্টের আগে ছাপানো যত প্রশ্ন ছিল সেগুলো আমরা এই কমিশনে বাতিল করার পরে ডিস্ট্রয় করা হয়েছে। এখন এটা সিআইডি তদন্ত করছে। সিআইডি তদন্তে যদি দোষীরা বের করতে পারে সিআইডি, এবং তখন যেই মুহূর্তে তারা দোষী সাব্যস্ত হবে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদের চাকরিচ্যুতি হবে নিশ্চয়ই। আগামীতে প্রার্থীদের পরীক্ষার নম্বর জানিয়ে দেয়া সহ নিয়োগ সংক্রান্ত সব কাজে স্বচ্ছতার প্রতিশ্রুতি পিএসসি চেয়ারম্যানের। সব ক্ষেত্রে আমরা স্বচ্ছতা আনব। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। সদস্য সংগ্রহের সময় আওয়ামী লীগের কেউ যেন বিএনপিতে ঢুকতে না পারে সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর মাধ্যমে আওয়ামী লীগের কেউ ঢুকে পড়লে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এই ফর্মে যেন কোনো নব্য আওয়ামী লীগ ঢোকে না। আমাদের সিদ্ধান্ত আছে, যারা বিএনপিতে ছিল ক্ষমতার লোভে 5 মিনিটের জন্য যদি আওয়ামী লীগ হয়ে থাকে
তার জন্য বিএনপি হারাম হয়ে গেছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবা, আর যারা প্রশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমি দলীয় ব্যবস্থা গ্রহণ করব। হত্যার উদ্দেশ্যে নয়, বন্ধুর ডাকে সাড়া দিয়ে ঘটনাস্থলে যান। মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ। স্বীকারোক্তিতে এমন দাবি করেছেন গ্রেপ্তার হওয়া আসামি মেহরাজ ইসলাম। বিকেলে সংবাদ সম্মেলনে র্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিম জানান, প্রাথমিকভাবে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন মেহরাজ। তবে পারভেজ হত্যার মূল কারণ জানা যাবে বাকি আসামিদের গ্রেপ্তারের পর। এই ঘটনায় সংশ্লিষ্ট 2 ছাত্রকে আটকে অভিযান চালাচ্ছে র্যাব। আজকে আমরা যে 1 নম্বর আসামি এজার নামীয় মেহরাজ, তাকেও আমরা বনের হাতে হ্যান্ডওভার করব এবং পরবর্তী কার্যক্রমের জন্য কার্যক্রম চলমান রবে। একই সাথে বাকি যে সকল এজার নামীয় আসামি রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলমান। আমরা আশা করছি অতি দ্রুত আরও কয়েকজনকে আমরা আটক করতে সমর্থ হব। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে অপহরণের 9 দিন পর রাঙামাটি থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা পরিবারে রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। 16 এপ্রিল খাগড়াছড়ি থেকে ক্যাম্পাসে ফেরার সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ি ছাত্র পরিষদের নেতা সহ 5 শিক্ষার্থী ও আরও একজন অপহৃত হন। টমটম চালককে ছেড়ে দেয়া হলেও 5 শিক্ষার্থীকে অপহরণকারীরা ছেড়ে দেয়নি। মুক্তিপণের দাবিতে অপহরণ করা শ্রীলঙ্কার 3 নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে 4 জনকে। বুধবার রাতে বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালায় পুলিশ। আসামিরা 3 জনকে অপহরণ করে উপজেলার দক্ষিণ আমবাড়ির এমদাদ কাজীর বাড়িতে আটক রেখে মুক্তিপণ দাবি করে। অর্থ আদায়ের জন্য অপহরণকারীরা ভুক্তভোগীর সন্তানদের বাংলাদেশের 4টি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেন। পরে তারা বাংলাদেশের শ্রীলঙ্কা দূতাবাসে জানালে অভিযানে নামে পুলিশ। চট্টগ্রামে 50,000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা থেকে বছরে প্রায় 306 কোটি টাকার চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট। বিদ্যুতের অপচয় ও যানজটের কারণে চলাচল নিষিদ্ধ থাকলেও পুরো চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে রিকশাগুলো। একদিকে রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, অন্যদিকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রামের মনসুরাবাদ গোয়েন্দা কার্যালয়ের মাঠ ও সদরঘাটে শত শত ব্যাটারি চালিত রিকশার স্তূপ। জায়গা না পাওয়ায় আটক করা এসব নিষিদ্ধ রিকশা রাখতে পারছে না পুলিশ। অভিযানে এসব রিকশা আটক করা হলেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। 5ই আগস্টের পর অস্থির পরিস্থিতি ও পুলিশের অনুপস্থিতির সুযোগে প্রধান সড়কগুলোতে অবাধে চলাচল শুরু করে ব্যাটারি চালিত রিকশা। মানে 600 টাকা ভাড়া দেয়, ভাড়া দেওয়ানোর পরে কোম্পানির এটা 170 টাকা চার্জের বিল দেওয়া লাগে। সাইডে যে দোকান আছে, দোকান থেকে আমরা ভাঁজগুলা ওই দোকানে বেছে আমরা কিনে আনি। এখানে মিস্ত্রি আছে গ্যারেজে, মিস্ত্রির কাছে আইনা দিয়ে মিস্ত্রি লাগাই দেয়। ওরা আটকায় আবার টাকা দিয়ে নাহলে একেবারে বন্ধ করে ম্যাজিস্ট্রেটকে নিয়ে তলা লাগান, আমরা বাইর করবো না। চার্জ দেওয়ার জন্য প্রতিটি ব্যাটারি চালিত রিকশা থেকে দৈনিক 170 থেকে 180 টাকা করে চাঁদা আদায় করা হয়। নগরীতে প্রতিদিন চাঁদাবাজি হয় কমপক্ষে 85 লাখ টাকা। মাসে দাঁড়ায় 25 কোটি, আর বছরে প্রায় 306 কোটি টাকা। চার্জিং স্টেশন যেগুলা, এখানে প্রতিদিন 180 টাকা করে আপনার চার্জিং খরচ বাবদ নেয়, কিন্তু এই টাকাটা একজনে পাচ্ছে না। এটা অনেকেই ভাগাভাগি করে নিচ্ছে, যে বিশেষ করে মাল্টি বাণিজ্য এখানে একটা বিশেষ ফ্যাক্টর বলে আমরা মনে করি। চীনসহ বিভিন্ন দেশ থেকে পার্টস এনে স্থানীয় দোকানে তৈরি করা হয় ব্যাটারি চালিত রিকশা। তাই আমদানি বন্ধ করা না হলে তাদের দৌরাত্ম্য কমবে না বলে মনে করে পুলিশ। তাহলে ইম্পোর্টের অনুমতিটা কে দিয়েছে, কারা দিয়েছে, কখন থেকে আসা শুরু হয়েছে, বিভিন্ন শোরুমগুলো আছে সেই শোরুমে বিক্রি হচ্ছে, সেই শোরুমের দোকানের অনুমতি কারা দিয়েছে। পুলিশ এখানে একক কোনো বিষয় না, এটার স্টেক হোল্ডার অনেকে আছে। ট্রাফিক বিভাগের নির্দেশনা অমান্য করলে অবৈধ যানবাহন আটক সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সিএমপি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। আজ সারাদিন ডিবিসি এক্সপ্রেস আছে উত্তরের জনপদ রংপুরে। দেশের প্রতিটি জেলা সাধারণ নাগরিকদের সমস্যা সমাধান এবং এর থেকে উত্তরণের বিষয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম রংপুর জেলায়। সেক্ষেত্রে এই জেলাটিতে সাধারণ মানুষের যে দুর্ভোগ বা বিভিন্ন সমস্যা জর্জরিত সেসব বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছি। এই সমস্যা থেকে উত্তরণের যারা নীতি নির্ধারক রয়েছেন
সেই নীতি নির্ধারকে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন রংপুর জেলা প্রশাসক। কথা বলবো, জানার চেষ্টা করব তার উত্তরণে তিনি কি করেছেন। স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে। একটু জানতে চাচ্ছিলাম যে শুরুতেই রংপুর জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালটি সেটা হচ্ছে 1000 শয্যা বিশিষ্ট। সেখানে রোগী ভর্তি হয়ে থাকে 2500 থেকে 3000-এর মতো। এছাড়াও অব্যবস্থাপনা রয়েছে, সিন্ডিকেট রয়েছে, দালালদের দূরত্ব রয়েছে, ওষুধ চোরাচালানের বিষয় রয়েছে। সেই বিষয়টা কি আপনার নজরে এসেছে কিনা বা এখান থেকে উত্তরণে কোনো পথ খুঁজে পেয়েছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমি যখন এখানে প্রথম যোগদান করলাম তার কিছুদিন পরে আমার কাছে বেশ কিছু অভিযোগ আসলো রংপুর মেডিকেল নিয়ে। যে প্রথমত ছিল যে এটার খুবই অপরিষ্কার। তো আমরা তারপরে পরিচালক নিয়ে একটা সমস্যা ছিল। তো আমরা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের সহায়তায় আমরা পরপর 7 দিন সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করি। কিন্তু আসলে সেভাবে হচ্ছিল না, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন করার পরও দেখা যাচ্ছে যে আমি নিজে 2-3 বার ভিজিট করি পুরো রংপুর মেডিকেলটা। তো সেটা দেখা যায় যে পেশেন্ট যারা আছেন সেই বিষয়টা তো আছেই, কিন্তু এক একজন পেশেন্টের সাথে প্রায় 5 জন থেকে 6 জন করে অ্যাটেন্ডেন্স আছেন প্রায় প্রত্যেক ওয়ার্ডে। এটা দেখা যায় সেই জন্য ওইখানে মানুষজনের একটা সমাগম খুব বেশি ছিল, এটা একটা ব্যাপার। আর পরিচালকের যে ব্যাপারটা ছিল যে আমরা এটা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষকে জানানোর পরে এখন বর্তমানে যিনি পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল আরিফ সাহেব, উনি চেষ্টা করছেন, উনি কর্মঠ মানুষ, উনি চেষ্টা করছেন যে মেডিকেল প্রশাসনকে একটা মানে সঠিক নিয়মের মধ্যে নিয়ে আসার জন্য। ওখানে যে সিন্ডিকেটটা আছে অনেক আগে থেকেই শোনা যায় যেখানে একটা স্ট্রং সিন্ডিকেট কাজ করছে, সেই সিন্ডিকেটটা ভাঙার জন্য উনি তৎপর রয়েছেন, চেষ্টা করছেন। আমরাও কিন্তু মাঝে মধ্যেই মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে থাকি, যে দালালের যে দৌরত্ব আছে, মেডিকেল সিন্ডিকেটের যে দৌরত্ব আছে, বা ওইখানে যে লাশ পরিবহনের একটা বিষয় শোনা যায়, সেই বিষয়গুলোকে নিরসন করার জন্য। এবং আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষগুলো জানিয়ে রেখেছি, তারা এই বিষয়গুলোতে অবহিত আছে, এটাতে তারাও কাজ করছে। আর মেডিকেলের যে শয্যার বিষয় বা মেডিকেল ভবনের আর কোনো ব্যাপার স্যাপারগুলো আছে, অনেক পুরনো ভবন হয়ে গেছে, এইগুলো বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ মিনিস্ট্রি জানে। এগুলো নিয়ে আসলে কাজ হচ্ছে, কারণ আপনারা জানেন যে রংপুরকে নিয়ে সরকারের বিশেষ কিছু চিন্তাভাবনা রয়েছে। এই বিষয়টার পাশাপাশি আরেকটা বিষয়, আমরা তিস্তা নদী ভাঙনের একটা বিষয় আমরা দেখেছি। সেখানে অসহায় কৃষক রয়েছে, তারা প্রতি বছরই প্রায় হেক্টর ফসলি আবাদ যে ভুট্টা সেগুলো বিনষ্ট হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে এবং কি সামাজিকভাবে হোক, বাসস্থান হারাচ্ছেন, কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা তাদের নেই। সেই বিষয়টা কি আপনার নজরে এসে? প্রায় 230 বছরের পুরনো নদী তিস্তা। তিস্তার নদী ভাঙন, তিস্তার যে গভীরতা সমস্যা, নব্যতার সমস্যা, এটা আজকের না, এটা অনেক পুরনো একটা সমস্যা। যে সমস্যাটার কারণে মানে তিস্তা যদি বাঁচে তাহলে এখানকার মানুষ বাঁচবে, তিস্তা ভালো থাকলে সবাই ভালো থাকবে, তিস্তা পাড়ের মানুষ ভালো থাকবে, নাহলে সবাই খারাপ থাকবে এবং খারাপ আছে আমরা জানি। এবং এইটার কারণেই যে তিস্তার যে পরিকল্পনা রয়েছে, যে পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য মানুষ কি চায়, তিস্তা পাড়ের মানুষ কি চায়, সেটা জানার জন্যই মূলত তারা জানেন যে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান এবং হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগের মাননীয় উপদেষ্টা সচিব মোহাম্মদ আসিফ ভুইয়া ওনারা এসেছিলেন এবং আমরা তিস্তার পাড়ে গণশুনানি করেছি। সকল ওখানে তিস্তা পাড়ের মানুষদের আমরা কথা শুনেছি এবং পরবর্তীতে আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা আবার আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আমরা একটা সেমিনার আয়োজন করেছিলাম এবং এটা খুব দ্রুত আমরা করার চেষ্টা করছি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। পরবর্তীতে আগামী 2 দিন পর ডিবিসি এক্সপ্রেস থাকছে কুড়িগ্রাম জেলায়, সেখানে তুলে ধরার চেষ্টা করা হবে সাধারণ মানুষের যে সমস্যার সমাধানের উত্তরণে কী কী উপায় আছে, সমস্যাগুলো, সব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের। খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র কৃষি কথার প্রদর্শনী হয়েছে। সন্ধ্যায় চাঁদপুরের কচুয়া সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় প্রায় 5 শতাধিক কৃষকের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কৃষকরা খাদ্য উৎপাদনে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। পরে উপস্থিত কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাউদ্দিন কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। সবশেষে প্রদর্শন করা হয় কৃষি কথা প্রামাণ্যচিত্রটি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।